আজকে আহ, কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর প্রস্তুতি পর্ব 24-এ আমরা আয়কর পরিবর্তন 2025-26-এর বিশ্লেষণ 2। এর আগে আমরা একটা পর্ব আলোচনা করেছিলাম। এই বিশ্লেষণ 2-তে আসলে যে অর্থ অধ্যাদেশ 2025 এবং অর্থ সংক্রান্ত কতিপয় যে আইন সংশোধন হয়েছে সেগুলো এবং আয়কর এবং সারচার্জের হার যেগুলো নিরূপণ হয়েছে সেগুলোর উপর একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। 2026 এবং 27-28 কর বর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তির কর হার যেটা নির্ধারণ করা হয়েছিল, যেটা এখানে 6টা স্ল্যাব, আগে ছিল 7টা স্ল্যাব, এখান থেকে কমিয়ে এখন 6টা স্ল্যাব করা হচ্ছে, যেটা 3,75,000 টাকা পর্যন্ত 0%, পরবর্তী 3 লাখ টাকার উপরে 10%, পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 15%, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 20%, এবং পরবর্তী 20 লাখ টাকার উপর 25%। এরপরে অবশিষ্ট যে আয় থাকবে তার উপরে 30% হারে কর হার প্রযোজ্য হবে। এছাড়া মহিলা এবং সিনিয়র সিটিজেন অর্থাৎ 65 বছর অ্যাভাব যারা ব্যক্তি আছেন ওনাদের জন্য করমুক্ত সীমা হচ্ছে 4,25,000 টাকা, অর্থাৎ 3,25,000 টাকা, 3,75,000 টাকা যেটা স্বাভাবিক ব্যক্তির জন্য ছিল তার সাথে 50,000 টাকা যোগ হয়ে যাবে, এটা হচ্ছে 50,000 টাকা বেনিফিট। আর তৃতীয় লিঙ্গে অথবা প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে এটা 5 লক্ষ টাকা, এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অথবা জুলাই যোদ্ধাদের জন্য 5,25,000 টাকা। আর ন্যূনতম কর যারা আছে তাদের জন্য সাধারণ করদাতার জন্য হচ্ছে 5,000 টাকা, আর নতুন করদাতার জন্য হচ্ছে 1,000 টাকা। এখন যদি আমরা দেখি 2026-27 এবং 27-28 কোম্পানি এবং অন্যান্য করদাতাদের হার কি ছিল, যেমন পাবলিকলি ট্রেডেড কোম্পানি যারা 10%-এর কম, 10%-এর সমান বা এর বেশি যদি আইপিওতে লিস্টিং করে তাহলে হচ্ছে 22.5%। তো এখানে একটা শর্ত আছে যে ক্যাশে ট্রানজ্যাকশন করতে পারবে না, ব্যাংক ট্রান্সফারের মধ্যে করতে হবে, তখন হচ্ছে 20%। আর যে অন্যান্য পাবলিকলি ট্রেডেড কোম্পানি যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে 27.5%, যেটা সত্ত্ব পরিপালন করলে 25%। আর অন্যান্যগুলোর জন্য ডিরেক্টলি কোনো সত্ত্বটা উঠিয়ে দিয়েছে গতবারে। আর নন নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি 27.5, পাবলিকলি ট্রেডেড অর্থাৎ বিমা ফাইন্যান্স কোম্পানির জন্য হচ্ছে 37.5, নন ট্রেডেড ব্যাংক বিমা ফাইন্যান্স এটা হচ্ছে 40%, তামাকজাত প্রস্তুত কোম্পানি অর্থাৎ বিড়ি, তামাক, সিগারেট প্রস্তুতকারী ওদের জন্য 45%, ট্রাস্ট, ব্যক্তিসংঘ, ফার্ম তাদের জন্য হচ্ছে 27.5, আর সমবায় সমিতি 20%, বেসরকারি মেডিকেল কলেজ ওদের জন্য 10%। এরপরে 26-27 এবং 27-28 বর্ষের জন্য একটা সারচার্জ এবং পরিবেশ সারচার্জ সেটা হচ্ছে সারচার্জ হচ্ছে 4 লক্ষ টাকা পর্যন্ত 0%, 4 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত 10%, অথবা একাধিক গাড়ি 8,000 বর্গফুটের জায়গা থাকলে তার উপরে 10% হারে সারচার্জ প্রযোজ্য হবে। আর 10 থেকে 20 কোটি টাকা থাকলে 25%, 20%, আর 20 কোটি টাকা থেকে 50 কোটি টাকা 30%। এটা সারচার্জ, কিন্তু 50 কোটি টাকার উপরে হলে 35% সারচার্জ প্রযোজ্য হবে। সারচার্জ কিন্তু 2026-27 করবর্ষ থেকে ন্যূনতম সারচার্জের ভিত্তি হবে না আর। এছাড়া পরিবেশ সারচার্জ যেটা বলা হচ্ছে, একাধিক গাড়ি থাকলে 1500 সিসি পর্যন্ত যদি একের অধিক গাড়ি থাকে তাহলে 25,000 টাকা এক্সট্রা সারচার্জ দিতে হবে। আর 1500 থেকে যদি 2,000 সিসি হয় 50,000 টাকা, 2,000 সিসি থেকে 2,500 সিসি হলে 75,000 টাকা। এরপরে 2500 সিসি থেকে 3,000 সিসি হলে 1.5 লক্ষ টাকা, 3,000 সিসি থেকে 3,500 সিসি 2 লক্ষ টাকা, 3500 সিসির উপরে হলে 3.5 লাখ টাকা। আর 2026-27 কর্মসূচি হতে ইলেকট্রিক গাড়িতে কোনো সারচার্জ আরোপিত হবে না। এক্সকিউজ মি। বিশেষ কর রেয়াত এবং বিশেষ সারচার্জ প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগ করলে ন্যূনতম 10% বা 25 জনের অধিক যদি আপনি প্রতিবন্ধী কর্মচারী নিয়োগ করেন তাহলে পদীয় কর যেটা আসবে তার উপরে 5% অথবা পরিশোধিত মোট বেতনের 75%, যেটা কম হবে সেটা আপনি কর রিয়াত পাবেন। আর তৃতীয় লিঙ্গের ব্যক্তি যদি নিয়োগ করেন তাও একই রকম, 5% অথবা মোট বেতনের 75%, এটা কর রিয়াত পাবে। বিশেষ সারচার্জ হচ্ছে তামাক ওদের জন্য, এটা 2.5% হারে বিশেষ সারচার্জ প্রযোজ্য হয়। 2025-26 কর বর্ষ স্বাভাবিক ব্যক্তি এদের জন্য বর্তমান যেটা 25-26 যেটা শেষ হচ্ছে, যেটা অলরেডি আমরা রিটার্ন জমা দিয়ে দিয়েছি, ওনাদের জন্য হচ্ছে প্রথম 3.5 লাখ টাকার উপর 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, অর্থাৎ এখানে 7টা স্ল্যাব। একটু আগে আপনারা যেটা দেখেছেন এখানে কিন্তু 6টা স্ল্যাব, 0, 10, 15, 20, 25, 30, আর এখানে এসে এটা হচ্ছে 0, 5,
10, 15, 20, 25, 30, তাহলে 5% স্ল্যাবটা উঠে গেছে। আর বিশেষ করমুক্ত সীমা মহিলা এবং ওদের জন্য হচ্ছে যেটা বলেছিলাম 50,000 টাকা বেশি, তাহলে 4 লাখ, 4,75,000, 5 লাখ। আর ন্যূনতম কর ঢাকা সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য 4,000 টাকা, আর সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকার জন্য 3,000 টাকা। এটা 25-26 কর বর্ষের জন্য ছিল, এখন বর্তমানে সবখানে 5,000 টাকা করে দিয়েছে। আর এটা পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য শর্ত সাপেক্ষে যেটা ছিল সেটা। তো এখানে একটা উদাহরণ যদি দেখি, জনাব ইয়াসির মাহমুদের নিট সম্পদ হচ্ছে 5 কোটি টাকা। তাহলে উনার 5 কোটি টাকা হচ্ছে ষাট চার্জ হলে উনার ইয়ে পড়বে হচ্ছে ওই স্ল্যাবে। আমরা ষাট চার্জ যদি দেখি তাহলে সেটা দেখা যাচ্ছে 25-26 কর বর্ষের ন্যূনতম কর দেয় 3,50,000 টাকা। ষাট চার্জ হবে তখন ও যেহেতু 4 কোটি টাকা থেকে 10,000, তাহলে 35,000 টাকা, তাহলে 26-27 কর বর্ষে ষাট চার্জ নিয়মিত করের উপর গণনা হওয়া, ষাট চার্জ হয় নিয়মিত করের উপরে হবে, তখন তখন হচ্ছে 29,625 টাকার উপর। অর্থাৎ এখানে যখন নিয়মিত কর হবে তার উপরে হবে। এটা তো আগে ছিল যে কর দায়ের উপরে হতো, এখন হচ্ছে নিয়মিত কর, যেটা সবচেয়ে নিয়মিত করের উপর গণনা করা হবে। কিছু আইনের ধারা পরিবর্তন হয়েছিল। আয়কর আইন 2023-এর ধারা 2-এ কিছু পরিবর্তন করে, যেমন কমিশনার সংজ্ঞাটা পরিবর্তন হয়েছিল। তারপর হচ্ছে কমিশনের সংজ্ঞা প্রতিস্থাপন, কমিশনার অর্থ এখন 2026 কতে কর কমিশনার যেটা বোঝাচ্ছে সেটাই হচ্ছে কমিশনার। এটা এরপর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, যেটা 30শে নভেম্বর, এটা 2-এর 8 এটা এখানে পরিবর্তন করা হয়েছে। 30শে জুন হচ্ছে নতুন করদাতাদের ক্ষেত্রে। ন্যায্য বাজার মূল্য, এটা খোলা বাজারে বিক্রয়যোগ্য মূল্য অথবা কমিশনার কর্তৃক কমিশনার অনুমোদিত ন্যায্য মূল্য। লভ্যাংশ জয়েন্ট ভেঞ্চার কর্তৃক স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্য অংশীদারদের মধ্যে বণ্টিত প্রবর্তিত মুনাফা লভ্যাংশ হিসেবে গণ্য হবে না। আপিল ট্রাইব্যুনালের সদস্য নিয়োগে পূর্বে শুধু জেলা জজ ছিলেন, আছেন এমন ব্যক্তি নিয়োজিত হতেন, এখন কর্মরত জেলা জজ, দায়রা জজ, তাহলে এখন কারেন্ট যারা পজিশন আছেন তারাও হতে পারবেন। আগে ছিল শুধুমাত্র রিটায়ার্ড ব্যক্তিদের সমন্বয়ে। আর বেঞ্চের সিদ্ধান্ত গ্রহণ, 2 বেঞ্চের সিদ্ধান্ত মতামত হলে সরকার একজন অতিরিক্ত সদস্য নিয়োগ করতে পারবে। সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ মতামত অনুযায়ী গৃহীত হবে। বিলোপ হচ্ছে আমদানি রপ্তানি বিনিয়োগের পার্থক্যের উপর কর আরোপ সংক্রান্ত ধারা 20 এই জিনিসটা বিলোপ করা হয়েছে। আর বিদেশস্থ সম্পত্তিতে জরিমানা, নির্বাসী বাংলাদেশী পাশাপাশি জন্মসূত্রে বাংলাদেশি করদাতার ক্ষেত্রে রিটার্নের যে ইয়েটা সেটা তখন বিদেশে প্রদর্শিত বিদেশিত সম্পত্তিতে জরিমানা প্রযোজ্য হবে। চাকরি হইতে আয় পার্কজি সংক্রান্ত ধারা 32-33 চাকরি হইতে আয়, এটা হচ্ছে আহ, ওই যারা শেয়ার পরিচালনা এবং কর্মচারী মস্তিষ্ক সংক্রান্ত অপারেশন, এগুলো কিন্তু চাকরি আয়ের অন্তর্ভুক্ত হবে না। এটা নতুন যেটা পরিবর্তন আসছে সেটাই আমি এখানে শুধু আলোচনা করার চেষ্টা করছি। আর মোটর গাড়ির ক্ষেত্রে যারা ওই পার্কজির সুবিধা পান, তাহলে 1500 সিসি পর্যন্ত 15,000 টাকা করে মাসিক বেতনের সাথে যোগ হয়ে যাবে। আর 1500 থেকে 2,000 সিসি যদি গাড়ি দিয়ে থাকে নিয়োগকর্তা, তাহলে 20,000 টাকা করে প্রতি মাসে যোগ হয়ে যাবে। 2,000 থেকে 2500 সিসি পর্যন্ত যদি গাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে মাসিক 30,000 টাকা পর্যন্ত যোগ হয়ে যাবে। আর 1500 সিসি 2500 সিসির উপরে হলে মাসিক 50,000 টাকা পর্যন্ত বেতনের সাথে যোগ হয়ে যাবে। আর গৃহ সম্পত্তির ভাড়া আয় পরিগণনা, যেটা মোট ভাড়া মূল্যের ক্ষেত্রে ওই যে একটু পরিবর্তন হয়েছিল, সেটা তাহলে এখানে কি ক প্লাস গ প্লাস গ ইট মাইনাস উমো, এই জিনিসটা নতুনভাবে আনছিল। এটা এর আগের বছর একটু অন্যরকম ছিল। আর যদি সমানুযোগ্য অগ্রিম হিসেবে যদি 39-3-এ ব্যাংক ট্রান্সফার ব্যতীত যদি কোনো টাকা অ্যাডভান্স গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা ব্যাংক ট্রান্সফার না হলে কিন্তু যোগ হয়ে যাবে। যেমন উদাহরণটা দেখেন, মিস আমেনা ফাতেমা গৃহসম্পত্তিতে নিটাই 10,43,000 টাকা, আর ব্যাংক ট্রান্সফার ব্যতীত গৃহীত 8 লক্ষ অগ্রিম, ওইটা 26 সালে কর্বর্ষের বিশেষ ভাড়া আয় হিসেবে যোগ হয়ে যাবে। তো তাহলে 18,43,400 টাকা হিসেবে যোগ হয়ে যাবে। ব্যবসায়ী বিয়োজন 55 ধারা 55-তে, যেটা পার্কুজির সীমা আগে ছিল 10 লক্ষ টাকা, এখন 20 লক্ষ টাকা করা হয়েছে, তাহলে ট্যাক্সের একটু বেনিফিট পাওয়া যাবে। তারপর হচ্ছে রয়্যালটি, কারিগরি ফি টার্নওভারের 6% বা নিট মুনাফার 15%, যেটি কম। আর নগদে পরিশোধ বিয়োজন সীমা মোট পরিশোধ করে 50% অধিক হলে নগদে পরিশোধ করে অঙ্কের 25% বিয়োজন অনুমোদন হবে না। আর স্পন্সর শেয়ার হোল্ডার, ডিরেক্টর শেয়ার হোল্ডার, প্লেসমেন্ট শেয়ার হোল্ডারকে প্রদত্ত কমিশন বা ডিসকাউন্ট বিয়োজন হিসেবে অনুমোদনযোগ্য নয়। বিশেষ ব্যবসা আয় পরিগণনা ধারা 56-তে, যেটা যেমন উদাহরণ যদি দেখি আমরা, কর পূর্ববর্তী নিট আয় হচ্ছে 10 লক্ষ টাকা,
আর ধারা 55 কর অননুমোদিত, অনুমোদন হয়নি, তাহলে 30,000 টাকা। অন্যান্য অননুমোদিত ব্যয় প্লাস মূলধনী আয় হচ্ছে 3 লক্ষ টাকা, তাহলে মোট কর দায় হবে। তো সেক্ষেত্রে এই টোটাল 1,59,750 টাকা। আর এক্ষেত্রে যদি আমরা দেখি উম, যে উদাহরণ সাথে যদি সফটওয়্যার কর বৈধপ্রাপ্ত, তাহলে কর প্রভূত নিটাই হচ্ছে 20 লক্ষ টাকা, যার পঞ্চান্ন অনুমোদিত ব্যয় হচ্ছে 6,50,000 টাকা, মূলধনী আয় 4 লক্ষ টাকা, ব্যবসায়ের উপরে কর 0%, তাহলে বিশেষ ব্যবসা হইতে আয়ের উপরে কর মানে 2,88,750, 27.5% হারে। অন্যান্য গুরুত্বপূর্ণ সংশোধন যেগুলো আসছে সেটা হচ্ছে ধারা 41-এ বিশেষ কৃষি আয়, সকল ব্যয় অনুমোদিত সকল ব্যয় বিশেষ কৃষি আয় হিসেবে গণ্য হবে। আর ধারা 51-তে কুশল ব্যয় অনুমোদন আইফার সার্ভিস অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান হতে অনুমোদন চূড়ান্ত অবলম্বিত কুশল ব্যয় অনুমোদনযোগ্য হবে। ধারা 55-তে ধারা 142 পরিপালনের অনুমোদনযোগ্যতা থেকে রেহাই। তহবিলে রিটার্ন দাখিল অব্যাহতি, যেগুলো ফান্ড, জেনারেল গ্র্যাচুইটি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, ওয়ার্কার্স প্রভিডেন্ট ফান্ড, এগুলো রিটার্ন দাখিল করতে হবে না। তাহলে আমরা যেটা দেখলাম, করমুক্ত সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে ছিল 3,50,000, এখন 3,75,000 টাকা করা হয়েছে। রিটার্ন দাখিলের তারিখ নির্দিষ্ট করা হয়েছে নভেম্বরের 30 তারিখ, যেটা অন্যান্যের ক্ষেত্রে 15 সেপ্টেম্বর বা ওটা একটা হিসাব আছে কোম্পানির ক্ষেত্রে। পারকুজিটির সীমা দ্বিগুণ করা হয়েছে, যে 10 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা। ইলেকট্রিকের গাড়িতে সারচার্জ প্রযোজ্য হবে না। ভাড়ায় নতুন বিধান, অগ্রিম বা নগদ যদি 5 লক্ষ টাকার অধিক যদি আপনারা ব্যাংকের মাধ্যমে না নেন, তাহলে বিশেষ আয় হিসেবে গণ্য হবে। আর ব্যাংকিং লেনদেনে উৎসাহ করার জন্য ব্যাংক ট্রান্সফার লেনদেন করলে কোম্পানি কর হারে 2.5% ছাড় হবে। এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। এছাড়া পরিবর্তন সম্পর্কে যদি বিশেষ আরো জানা দরকার, তাহলে আপনারা এমবিআর ওয়েবসাইটে গিয়ে পরিবর্তনটা ডাউনলোড করে দেখতে পারেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন, ফোনে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।